বাংলা ট্রিবিউন বৈঠকি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় নাগরিক গণশৌচাগার চিত্র। আমি প্রথমে আজকের এই বিষয়টার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি, যিনি আজকে এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন বৈঠকির সঙ্গে, উদিসা ইসলামকে। আর আরও যারা ধন্যবাদ প্রাপ্য, নিশ্চয়ই উদিসা সেটা ফরওয়ার্ড করে দিবে, কারণ আমাদের এই নিউজের চাপে অনেক সবসময় রাজনীতি, অর্থনীতি, নানান জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ এবং জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত, আমাদের প্রাত্যহিক একটা অভ্যাসের সঙ্গে সম্পর্কিত একটা বিষয়, সেটাও যে রিপোর্ট, ধারাবাহিক রিপোর্ট হতে পারে এবং বাংলা ট্রিবিউনের মতন এরকম একটি চালু অনলাইন সেখানে একটা বিশেষ জায়গা করে নিতে পারে, সেটা আমি ফলো করেছি, প্রতিদিনই দেখেছি, এবং দারুণ সব হেডলাইন এবং মোটামুটি সব কিছু কভার করা আর কি। কোন জায়গাটা নিয়ে একটু বেশি আলোচনা করা যায় আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না। শিরোনামগুলো যদি একটু এক লাইন করে পড়ে শোনাই, তারপরে আমি অতিথিদের পরিচয় করিয়ে দিব। বাংলা ট্রিবিউনের যে শিরোনামগুলো ছিল: টাকা নিলেও সেবা মিলছে না পুরান ঢাকার গণশৌচাগারগুলোর, শৌচাগারে থাকে না সাবান, টিস্যু ঠিক মতো লাগে না দরজা, শৌচাগারে নেই স্যানিটাইজেশন ব্যবস্থা, নষ্ট পানির কল, টয়লেট যেন লুকোনো জিনিস, জরুরি নয়। উদিসার নিজেরই একটা রিপোর্ট। দিনেও রাতের অন্ধকার, দরজায় কলমের লক। অনেকেরই এইরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়, অন্তত নগরবাসী আমরা যারা নানান কারণে, প্রফেশনাল কারণে আমাদের সবসময় বাইরে থাকতে হয়, কারণে হয়তো পাবলিক টয়লেটে যেতে হয়, অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। বিমানবন্দরের ভেতরে ঝকঝকে, বাইরে টয়লেট নোংরা, দুর্গন্ধ। গণশৌচাগারে 5 তারকা হোটেলের সুবিধা নিয়ে এসেছি আমরা। যারা এসেছেন তাদের মধ্য থেকেও একজন আমাদের আজকের এই বৈঠকির অতিথি হয়ে আছেন। আমরা সমস্যা এবং সমাধান এবং এটা নতুন কি দিক পাওয়া যাচ্ছে, পুরোটাই বৈঠকির আজকের ছোট্ট আয়োজনে হাজির করার চেষ্টা করব। নগর পরিকল্পনাবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ আমাদের সঙ্গে আছেন পার্থ হেফাজ শেখ, ওয়াটার এইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ডিরেক্টর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, হেলথ অ্যান্ড হোপ স্পেশালিস্ট হাসপাতালের পরিচালক ডক্টর লেলিন চৌধুরী আছেন, এবং আছেন উদিসা ইসলাম, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি। কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে? আমি উদিসাকে দিয়ে শুরু করি, যে নিশ্চয়ই ধন্যবাদ অন্য কোথাও বোধহয় ফরওয়ার্ড করতে হবে, নাকি বাংলা ট্রিবিউন স্বতঃপ্রণোদিত হয়ে এরকম ধারাবাহিক রিপোর্টগুলো করলো, এবং এটার ফিডব্যাকটা কি? আমরা তো জানি যে রিপোর্টের পরে আসলে পাঠকরা যারা পড়েন অনেক কমেন্ট, অনেক কিছু, এবং বেশ কদিন ধরেই লক্ষ্য করলাম। খুব ছোট্ট করে উদিসা আমি একটু জানতে চাই। প্রথমত এটি বাংলা ট্রিবিউনের একদমই নিজস্ব পরিকল্পনা। এখানে পরবর্তীতে আমরা এটি নিয়ে কোন প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু পরিকল্পনাটি একেবারে স্বতঃপ্রণোদিত ভাবে এসেছে। এবং গত 2 বছর ধরে বাংলা ট্রিবিউন বিশেষ করে জনস্বার্থ সম্পর্কিত রিপোর্ট গুলো নিয়ে করছিল, এবং সেটি করতে যেয়ে মনে হলো যে আমাদের সব থেকে জরুরি যে বিষয়গুলো আছে তার ভিতরে হচ্ছে বিশুদ্ধ পানি এবং আমাদের টয়লেট ব্যবস্থাপনা। সেখানে আমরা শুরু করলাম টয়লেটটা দিয়ে, যে রাজধানীর এত মানুষ, মানে প্রশ্নটা সবার মনেই আসে যে আসলে এত মানুষ কোথায় যায় সারাদিন, যে বাইরে তারা কাজ করতে নামেন, যার অফিসের টয়লেট গুলো কিরকম, তারা যেখানে বাজার করতে যান, যেখানে শপিং করতে যান, সেখানে আদৌ কোথাও ঢোকার জায়গা আছে কিনা, সেই ব্যবস্থাগুলো কেমন, সেইটি দেখার জায়গা থেকে আসলে কাজটি শুরু হয়। এবং এখনো মানে কাজটি শুরু, কারণ আমরা এরপরে সারা দেশের জায়গাগুলোতে যাচ্ছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে। বাহ, অসাধারণ। আমি এই যে অনেকগুলো শিরোনাম পড়ে শোনালাম, আমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে শুধু মনে হয় যে কেস স্টাডি তো উঠে এসেছে বিমানবন্দর বলি, আর একেবারেই জনবহুল যে জায়গায় রাস্তা পারাপারের মতো জায়গা থেকে সেখানকারও চিত্র এসছে, কিন্তু হাসপাতালগুলোর অবস্থা, আমি সংবাদকর্মী হিসেবে 21 টিভিতে যখন কাজ করেছি তখন ঢাকা মেডিকেল কলেজের টয়লেট নিয়ে, মানে আসলে
এই টয়লেট বিষয়টা এত সেন্সিটিভ, হয়তো লেখা যায় কিন্তু দেখানো যায় না। এটা খুবই একটা উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। আবার খারাপ অবস্থাটা না দেখালে বোঝানোও যায় না যে কতটা খারাপ হতে পারে, কতটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে হাসপাতালগুলোর মধ্যে আমি বছর 3 আগেও আমরা এটি নিউজের তরফ থেকে একবার একটা উদ্যোগ নিয়েছিলাম যে এরকম, মানে আমরা সংবাদকর্মীরা মিলে আমরা একটু কারোর সাথে যোগাযোগ করেছিলাম। একটি ব্যাংক আমাদেরকে করেছিল যে পিজি হাসপাতালে যারা ওয়েটার, যারা আইসিইউ সিসিইউতে পেশেন্টরা থাকেন, তাদের অ্যাটেন্ডেন্টরা যে মানবেতর পরিস্থিতির মধ্যে পড়ে। প্রতিদিন ভোর রাতে একজন মহিলা একেবারে পিজি হাসপাতাল থেকে রাস্তা পার হয়ে দূরে সে বারডেম হাসপাতালের কোনো একটা টয়লেটে যাচ্ছে ভোরে শীতের রাতে। তো এই দৃশ্যটা আমাকে অনেকটা ভাবিয়েছিল। যাই হোক, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ চায়নি। এখন আমি একটু পার্থ হেফাজ শেখের কাছেই যাই। পার্থ ভাই, যে আপনারা অনেকগুলো করেছেন ইতোমধ্যে, হাসপাতালটা কি আপনাদের তালিকায় আছে? না, হাসপাতাল আমাদের, যদি ঢাকার হাসপাতালের কথা বলেন তাহলে আমাদের আসলে ওভাবে নেই, কিন্তু আমরা একটা কোস্টাল বেল্টে কমিউনিটি ক্লিনিকে আমরা আসলে ওয়াটার স্যানিটেশন হাইজিন নিয়ে কাজ করেছি এবং বেশ অনেক কাজ করেছি আমরা ওইখানে। আমাদের মূলত কাজ আজকে মানে যেহেতু পাবলিক টয়লেট নিয়ে কথা হচ্ছে, মানে হাসপাতাল ডেফিনেটলি মানে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড একটা পাবলিক টয়লেট ইন এ ওয়ে। আমরা আসলে মূলত কাজ করছি সিটি কর্পোরেশনের সাথে, বাংলাদেশ রেলওয়ের সাথে আমরা ওখানে কাজ করছি। আমার মনে হয় ডাক্তার এখানে একটু রেসপন্স করবেন। লেনিন ভাই, প্রয়োজনীয়তা, হাসপাতালের টয়লেটগুলোর অবস্থাও কিন্তু মানে স্বাস্থ্যের জায়গায় অস্বাস্থ্যকর, সবচেয়ে অস্বাস্থ্যকর জায়গাটা হাসপাতাল, যে হাসপাতালে বলি না কেন। সেখান থেকে আপনি তো নিশ্চয়ই টয়লেটের যে ঠিকঠাক করে টয়লেট ব্যবহার করতে না পারার কারণে যে স্বাস্থ্য ঝুঁকিটা হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, সেগুলো নিয়ে অনেক বিস্তারিত আমি আপনার ইন্টারভিউগুলো পড়েছি। কিন্তু হাসপাতালগুলোতে কি দরকার আছে কিনা, এটার উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত কিনা, কি বলবেন? ধন্যবাদ। আমি একটু পেছন থেকে আসি। আমাদের এই ভূখণ্ডে মানুষের পয়ঃবর্ষণ, শৌচাগারের যে স্বাস্থ্যগত ব্যবস্থা, একটি ধারণা দীর্ঘ অনেক অনেক কাল যাবৎ অনুপস্থিত। নিশ্চয়ই আপনারা কেউ কেউ মনে করতে পারেন 1980-র দশকের মাঝামাঝি সময়ে আইসিডিডিআরবি ডক্টর এম.এ. আজিজ নামে একজন গবেষক বাংলাদেশের মানুষের শৌচাগার এবং শৌচ অভ্যাসের উপর একটি বিস্তর গবেষণা কর্ম করেছিলেন, একটি বই লিখেছিলেন। সেখানে দেখা যায় ঝোপ ঝাড়, খাল বিল, নদী নালা, গাছের ডালে বসে এরকম মানে বিচিত্র সব অভ্যাস, এবং মূলত এর পর থেকেই দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে শৌচাগারের স্বাস্থ্যগত দিকটা এবং শৌচাগারের উন্নয়নের দিকে মূলত এই দেশে নজরটা আসে। এখন পর্যন্ত আমাদের দেশের কর্তা ব্যক্তিদের শীর্ষতম জায়গা থেকে শুরু করে একদম নিম্নতম জায়গার মানুষদের মধ্যে যে পরিকল্পনাটাই করুক না কেন, সেখানে সবচেয়ে গৌণ ওখানে শৌচাগার। আমরা ভুলে যাই যে আমরা যেমন জীবন বাঁচানোর জন্য খাদ্য গ্রহণ করি, এই খাদ্যটি যখন বর্জ্য হিসেবে মানব দেহ থেকে বের হয়ে আসে, তখন যদি এর স্বাস্থ্য সম্পন্ন ব্যবস্থাপনা করতে না পারি, তাহলে এটি মানুষের রোগের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। এবং আমরা মনেই করতে পারি ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেপাটাইটিস সহ যে নানা সংক্রামক রোগগুলো নারী এবং পুরুষের, বিশেষ করে নারীর যে মূত্র সংবহনতন্ত্র ইনফেকশন এবং তার থেকে কিডনি ফেইলিউর বা কিডনির অকার্যকারিতা, এই বিষয়গুলো হচ্ছে। তাহলে আমরা শুরু করব কোন জায়গা থেকে? যে জায়গাটিতে মানুষেরা আসে অসুস্থতা থেকে মুক্তি পেয়ে সুস্থ হতে, সেইখানে টয়লেটে বা শৌচাগারে যদি সুস্থ হওয়ার মতো স্বাস্থ্য এবং পরিবেশ সম্মত শৌচাগার না থাকে, অর্থাৎ যেখানে আমি সুস্থ হব সেখান থেকে আবার রোগ ছড়ানোর মতো একটা অবস্থা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাই উপজেলা হেলথ কমপ্লেক্স বলি অথবা অন্য যে কোনো জায়গায় বলি, অথবা ঢাকার সবচেয়ে বড় যে টারশিয়ারি বা তৃতীয় অবস্থানের যে হসপিটাল
ঢাকা মেডিকেল কলেজ অথবা যে কোনোই হোক, এমনকি প্রাইভেট হাসপাতালগুলো যেখানে সব মানুষ যাবে, সেখানেও কিন্তু যেমন অবস্থা থাকা দরকার অবস্থাটা তেমন নেই। কেন নেই? এর পেছনে আমরা গোটা তিনেক কারণ লক্ষ্য করতে পারি। একটি হচ্ছে, যারা পরিকল্পনা করবে তাদের দিক থেকে এই জায়গাটিতে মনোযোগটি খুব লঘু বা গৌণ মনোযোগ দেওয়া হয়, এবং এর স্বাস্থ্যসম্মত পরিবেশ সম্মত ব্যবস্থাপনার জন্য যে কর্মীদের নিয়োগ করা হয় তারা ওই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত না, এবং একই সাথে যারা এই শৌচাগারগুলো বা টয়লেটগুলো ব্যবহার করে তারা মনে করে তার কাজটি হয়ে গেলেই সে বেঁচে গেল, অন্যরা যে এরপরে ব্যবহার করবে সেই কথাটি মাথায় না রেখে তারা ব্যবহার করে। যেমন কলা খেয়ে কলার খোসাটি বাইরের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা, এভাবে তারা ব্যবহার করে। ফলে এই ত্রিপক্ষীয় ব্যাপার মিলেই কিন্তু বাংলাদেশের হাসপাতালগুলিতেও আমরা দেখেছি, অন্যান্য জায়গায় তো বটেই, হাসপাতালগুলিতেও শৌচাগারের অবস্থা স্বাস্থ্যসম্মত নয়। এবং আমরা অনেক বছর যাবৎ, বিশেষ করে আমরা যারা পরিবেশ নিয়ে কিছুটা কথা বলি, জনস্বাস্থ্য নিয়ে কথা বলি, এবং এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য, কাজ করার জন্য দীর্ঘ কয়েক দশক যাবৎ কিন্তু আমরা কথা বলে আসছি। কিন্তু বলা যায় যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই সময়ে আমরা বলতে পারি আমরা চিকিৎসা খাতে, স্বাস্থ্য সেবা খাতে যতটা অগ্রসর হয়েছি সে তুলনায় কিন্তু স্বাস্থ্যসম্মত শৌচাগার, স্বাস্থ্যসম্মত শৌচ অভ্যাস এবং জনগণকে সচেতন করা এই বিষয়ে, সেই ক্ষেত্রটা কিন্তু আমরা তত বেশি সফল হতে পারিনি বলেই কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় আমাদের দেশে সংক্রামক রোগের হার অনেক বেশি রয়ে গিয়েছে। আমরা সফল হতে পারিনি কেন? মানে এটা কি আমাদের আসলে ইনহেরিট করা, মানে আমরা উত্তরাধিকার সূত্রে ওরকম পেয়েছি যে আদার বাদার গ্রামে খোলা জায়গায় এটার জন্য কোনো প্রাইভেসির দরকার নাই, এটার জন্য কোনো হাইজিনের দরকার নাই, সেইটারই উত্তরাধিকার চলছে। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ যদি আমাদেরকে একটু বলেন, নগর পরিকল্পনাবিদ। ধন্যবাদ। আপনার কথার উত্তরে আমার কাছে প্রথমে যে লাইনটা মনে আসছে সেটা হচ্ছে যে আমাদের আর্থিক অবস্থা অথবা যে যার বসবাসের যে জায়গাতে আমরা যেখানে বসবাস করছি, অর্থাৎ আমাদের সামাজিক প্রেক্ষাপট সবকিছু মিলে আমাদের প্রত্যেকটা মানুষেরই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত পার্সোনাল হাইজিনের পারসেপশনটা খুবই বিভিন্ন রকমের, এবং এই বিভিন্ন রকমের হওয়ার কারণে আমি যেটাকে মনে করছি যে পরিষ্কার, আরেকজন সেটাকে অপরিষ্কার মনে করছে। তবে আমাদের পাবলিক টয়লেট গুলোর কথা যেটা লেলিন ভাই খুব জোর দিয়ে বলছিলেন, মানসম্পন্ন হওয়ার কথা, ব্যবস্থাপনার কথা, আমাদের কোথাও কোনো পাবলিক টয়লেট ব্যবহার করার মতো অবস্থায় থাকে না। এত খারাপ অবস্থায় থাকে, এত অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে যে কোনো রকমে কেউ একজন ব্যবহার করে চলে আসলে মনে হয় যেন সে বেঁচে গেল, কিন্তু পরবর্তী জন আর ব্যবহার করার কোনো অবস্থায় থাকে না, সেটা উনি বলেছেন। এখন মানসম্পন্ন টয়লেটের কথার আলোচনার পাশাপাশি আমার কাছে মনে হয় আরো আগের আলোচনা হচ্ছে সংখ্যা। এই নগরে 1.5 কোটি মানুষ বসবাস করে, প্রতিদিন প্রায় 50 লক্ষ মানুষ তাদের বিভিন্ন কাজে সেখানে পাবলিক স্পেসে আসে, সেটা রাস্তা, পরিবহনে, মার্কেটে, স্কুলে, কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আসে। এই যে 50 লক্ষ মানুষ যে বাইরে আসে, তাদের ব্যবহারের জন্য আপনার পাবলিক টয়লেট আছে কিনা? বাজারে, স্কুলে, রেল স্টেশনে কত জায়গা আছে যেখানে মানুষ মানে জমায়েত হয়? প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে সেখানে সংখ্যা যেমন কম, তেমনি যেখানে আছে সেটাও ব্যবহার করার অবস্থায় থাকে না। এখন মানে যেটা একেবারেই পাবলিক প্লেস, যেটা প্রতিষ্ঠান নয়, এরকম জায়গাগুলোতে লোকাল গভর্নমেন্টই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা এই পাবলিক টয়লেট বা জনস্বাস্থ্যের এই কাজটি করে থাকে। এখন আমাদের ঢাকা শহরে তো নানা ধরনের প্রতিষ্ঠান আছে, এই মানে রাস্তা, রেল স্টেশন বা বাস স্টেশন ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে একটা মানসম্পন্ন টয়লেট, পাবলিক টয়লেট জনগণের জন্য ব্যবহার করতে মানে দেওয়া যেতেই পারে। যেমন একটা উদাহরণ কিন্তু দেয়া যায়, সেটি হচ্ছে যে আমাদের পেট্রোল স্টেশন গুলোতে যেখানে ফুয়েল স্টেশন আছে, সেখানে কিন্তু একটা সময় অর্ডারের ভিত্তিতে এটা শুরু হয়েছিল যে প্রত্যেকটা আপনার গ্যাস স্টেশনে বা ফুয়েল স্টেশনে
একটা করে মানে অন্তত পাবলিক টয়লেট থাকবে, সেই টয়লেট গুলো কিন্তু ব্যবহার করে মানুষ। এখন আমাদের মার্কেট আছে, আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, আপনার ইউনিভার্সিটি, নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের বিভিন্ন বিপণী বিতানগুলো আছে। প্রত্যেকটা এরকম যে মানে জমায়েতের যে সকল জায়গাগুলো আছে, সেখানে তাদের নিজস্ব ইউজারের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিন্তু একটা টয়লেটের ব্যবস্থা করা যেতে পারে, যেন সেই রাস্তা দিয়ে যাচ্ছে বা তারা যারা ব্যবহার করতে চাইবে তারা সেটা যেন ব্যবহার করতে পারে। জিনিসটার বিষয়টা এরকম না যে এটা একেবারে দাতব্য কোনো একটা ব্যাপার। মানে তার মানে এটা আসলে কোনো পরিকল্পনার মধ্যেই অন্তর্ভুক্ত থাকতে হবে। যেমন করে ধরেন রাজুক যখন নাকি বিল্ডিং কোড করে যে 30% ছেড়ে দিতে হবে, উপরে এত % উঠাতে পারবেন না, সেরকম করে কেউ যখন নাকি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবে বা কোনো মার্কেট বা কোনো গ্যাদারিং হবে, সেখানে যেন যথেষ্ট পরিমাণ পাবলিক টয়লেট রাখা হয়, সেটার তো সরকারি নিয়মের মধ্যে আনার কথা বলছেন, তাই কি? দেখেন আপা, শুধুমাত্র একটি যদি টয়লেট অন্তত পক্ষে ব্যবস্থা করে দেওয়া যায়, ঢাকা শহরে অসংখ্য টয়লেট হওয়ার সুযোগ আছে, এবং যারা ব্যবহার করবে তাদের কাছে একটা ফিজ নিতে পারে, যেটা ওটা স্থাপনার জন্য ব্যবহার করতে পারে। যদি একজন কর্মী থাকে তার জন্য বেতনের ব্যবস্থা হয়ে যেতে পারে। সুতরাং এখানে মেকানিজম কিন্তু করা যেতে পারে, তবে এটার উদ্যোগটা প্রয়োজন। কেউ না কেউ এই জায়গাটাতে আসতে হবে, একটা পলিসি দরকার, পলিসি সেটা বাস্তবায়ন করার দরকার। আচ্ছা, পলিসি দরকার, কিন্তু এই জায়গায় কি একটু কথা বলতে পারি? জি জি অবশ্যই। আচ্ছা, সো একটু মানে আমরা কি কাজ করছি, এবং আমরা আসলে বেশ কিছু অসুবিধার কথা শুনলাম, যেটা আসলে বটেরই সেই 2011 সময় আমরা আসলে স্টাডি করে দেখেছিলাম যে আসলে পাবলিক টয়লেটের অবস্থাগুলো কি, এবং সেই জায়গা থেকে আমাদের আসলে 2014 সালে ওই দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা একটা ত্রিপক্ষিক চুক্তির মাধ্যমে আমরা আসলে এই পাবলিক টয়লেট নিয়ে কাজগুলো শুরু করি। একটু বলে নেই যে এই এখন যা বলছেন ওই 2011 সময়ও প্রায় একই সাধারণ অনেক ছিল। এরপরে যেটা হয়েছে, আমরা প্রায় 44টা পাবলিক টয়লেট করেছি, 16টা উত্তরে উত্তর সিটি কর্পোরেশন ঢাকা, 15টা হচ্ছে ঢাকা দক্ষিণে, সিলেটে 3টা, খুলনা সিটি কর্পোরেশনে 1টা, চট্টগ্রামে 7টা, এবং বাংলাদেশ রেলওয়েতে 2টো, কমলাপুর সহ পঞ্চগড়, এবং আমরা আসলে ঈশ্বরদীতে আরেকটা করছি। তো আমরা ওর মধ্যে মোটামুটি 34টা আমরা নিজেরা আমাদের সহযোগী সংগঠন দিয়ে আমরা এটা অপারেট করছি। এখন ওই পলিসির কথা বললেন, আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার বিভাগের সাথে কাজ করি। আমরা অনেকে হয়তো বা জানেন যে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভস থ্রু ইটস লোকাল গভর্নমেন্ট ডিভিশন ইজ রেসপন্সিবল ফর ওয়াটার স্যানিটেশন হাইজিন ইন বাংলাদেশ। তারা ফোকাল মিনিস্ট্রি, তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরার কাজ করার অভিজ্ঞতা আছে। তাদের সাথে আমরা কিন্তু বাংলাদেশের পাবলিক টয়লেট কনস্ট্রাকশন, অপারেশন এন্ড ম্যানেজমেন্ট এর জন্য একটা পলিসি তৈরি করছি, যেটা অলমোস্ট একটা ফাইনাল পর্যায়ে আছে। এবং ওই যে আপনারা যে বলছিলেন যে বিমানবন্দরে হোক এবং আমাদের বিভিন্ন শপিং মলে হোক, তারপরে যদি আপনার বাস স্ট্যান্ডের কথা বলেন, ওইখানে আসলে কোন কোন ধরনের এবং কি কি সুযোগ সুবিধা থাকতে হবে, সেই রকম কিন্তু ওই পলিসিতে আমরা রাখার চেষ্টা করেছি, যে কোন কোন জায়গায় কোন কোন ধরনের সুযোগ সুবিধাগুলো থাকতে হবে একেবারে। সো আমরা একটু বলে নেই যে আমরা যেই পাবলিক টয়লেট গুলো করেছি বাংলাদেশে, এবং যেগুলো বললাম ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে কিন্তু শুধু পুরুষরা, নারীদের জন্য আলাদা ব্যবস্থা, নারীদের জন্য আলাদা ঢোকার ব্যবস্থা, তাদের জন্য একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট ওইখানে থাকে, এবং মাতৃদুগ্ধ পানের জন্য বলেন, তাদের মিউচুয়াল হাইজিন ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বলেন, সব কিন্তু সেখানে আছে। গোসল করতে পারে, সমস্ত কিছু, এবং আমরা কিন্তু এটা এনশিওর করি। এবং ওই যে কথা বলছিলেন যে ওখানে লোক রাখা, এইটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন সিটি কর্পোরেশনের কথা বলি, সিটি কর্পোরেশন এবং ডেফিনেটলি আমাদের যেগুলো বলছিলাম সেগুলো ভালো চলছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, আমাদের অনেক জায়গাতেই আছে। সিটি কর্পোরেশনের যেটা হয় কি, উনারা যখন, এবং উদিসা আপাও বলেছেন এবং দেখিয়েছেন যে বন্ধ আছে, অনেক কিছু আছে, ওখানে যেটা হয় সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন আসলে লিজ দিয়ে এই পাবলিক টয়লেট গুলো চালায়। আমরা অন দি আদার হ্যান্ড যেটা দেখেছি,
এই লিজগুলো আসলে কাজ করে না। কেন কাজ করে না? কারণ সিটি কর্পোরেশন গুলো চিন্তা করেন যে এই পাবলিক টয়লেট গুলো ইটস এ সোর্স অফ ইনকাম, একটা আয়ের জায়গা। আর আমরা যদি ওভারঅল সিটি কর্পোরেশনের কথা দেখি, সিটি কর্পোরেশন তো আসলে একটা সেবাদান প্রতিষ্ঠান, তারা সেবা দেবে। এবং পাবলিক টয়লেট কিন্তু এই সিটি কর্পোরেশনের যারা নাগরিক আছেন, যেটা নারী, পুরুষ, প্রতিবন্ধী, তৃতীয় জেন্ডার, শিশু, তাদের যে সেবাটা দিতে হয়, আক্তার ভাই বলছিলেন 50 লক্ষ মানুষ আসলে ঢাকা শহরে যাতায়াত করে, তারা কথা, এরা আসলে যাবে কোথায়? তো এই সমস্তগুলো কিন্তু যেটা হয় যে এটা একটা সেবার জায়গা। তো আমরা যখন এটাকে লিজ দেওয়া দেখেছি, এটা আসলে কি হয় যে কেউ একজন নেন এবং সেটা আসলে আবার আরেকজনকে সাবলিজ দেন, উনি আবার কাউকে সাবলিজ দেন। তো সেই 11তে যখন আমরা কিন্তু আমার এখানে একটু মানে পয়েন্ট আছে যে সেবার জায়গা, হ্যাঁ অবশ্যই জানিস এটা সিটি কর্পোরেশন তারা সেবা দিবে, কিন্তু এই পাবলিক টয়লেটগুলো অনেক পরিচ্ছন্ন এবং কি বলবো যে চালু রাখার জন্য তো লিজটাই সবচেয়ে উত্তম ব্যবস্থা, তাই নয় কি? মানে একজনকে লিজ দিলে ওখানে তো ঘর বাড়ি বানিয়ে ফেলবে না নিশ্চয়ই। আর টয়লেটের তো নিয়মটাই নো ইউজ নো মানি। আপনার যখন নাকি নোংরা থাকবে, দুর্গন্ধ থাকবে, তখন পাবলিক যাবে না, তখন 5 টাকা বা 10 টাকা যেটা ফিস পাওয়ার কথা সেটা পাবে না। তো এটাই তো এখন আমাদের বাংলাদেশের বাস্তবতায় তো এখন ওই ব্যবস্থাটাই তো মনে হয় কার্যকরী হওয়া উচিত ছিল। উদিসা মনে হয় যোগ করবেন। এইখানে কি আমি একটু বলে নেবো না পরে বলবো? আপনি আরো সুযোগ পাবেন, আপনাকে। জি জি বলেন। আমরা পাবলিক টয়লেটে যে লিজের ব্যবস্থাটা বলে এতে প্রক্রিয়াটা বোঝা যায়, সেটি হয়েও যদি একটা ভালো পরিস্থিতি তৈরি হতো তাতেও কিন্তু নাগরিকের আপত্তি ছিল না। এই যে 50 লক্ষ নাগরিকের কথা বলা হচ্ছে, তারা একটা সুন্দর জায়গা চায় যেখানে সে অর্থের বিনিময়ে হলেও যেতে পারবে। সেই সুযোগই তো নেই। আপনি যে 34টা হিসাব দিচ্ছেন সেটি খুবই মানে ঢাকা শহরের মানুষ এবং চলাচলের তুলনায় তো যথেষ্ট না। সেই জায়গায় কাজ করার আছে। এবং শুধু পাবলিক টয়লেট বলতে যে বোঝানো হয় যে ইউনিট গুলো করা হয় সেগুলো না, পাবলিক যেখানে যেখানে যায় সেই শৌচাগার গুলোর যে পরিস্থিতি, সেটি আসলে কোনো নাগরিকের অধিকারের মধ্যে পড়ে কিনা যে আমি এই অপরিচ্ছন্ন জায়গায় যেতে চাই না, আমার জন্য একটা পরিচ্ছন্ন জায়গার ব্যবস্থা থাকতে হবে, এটি তো তার অধিকারের মধ্যে পড়ে। সেই জায়গায় কেন আজ পর্যন্ত আমরা সেটা নিশ্চিত করতে পারলাম না? এটি কোনো সুনির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের কাজ না। আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম, যেটি মনীষা বলছিলেন যে অনেক আগে তারা ঢাকা মেডিকেল গুলো নিয়ে কাজ করেছেন, আমরাও মেডিকেল নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে দরজা নাই, পর্দা ঝুলানো। বিএসএমএমইউ কালকেই একটা রিপোর্ট প্রকাশ করেছে যে 77.8% জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে 66 একটা জায়গায় কোনো নারীদের জন্য আলাদা টয়লেট নেই। এই যে একটা প্রতিষ্ঠান হচ্ছে আর যাওবা কমপ্লেক্স না, উদিসা যাওবা আছে আলাদা করে থাকবে না, যাওবা আছে সেটা কতটুকু ব্যবহার উপযোগী সেটা নিয়ে কিন্তু খুব মারাত্মক রিপোর্ট হতে পারে যে সেগুলোর কি অবস্থা। আমরা ভাবছিলাম যে আসলে অপরিচ্ছন্ন টয়লেট মানুষের সামনে দেখাবো কিনা, এটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমরা ওই চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। যে পরিমাণ টয়লেট গত কয়েকদিনে দেখেছি সেটি দেখানোই হয়েছে যে না দেখলে আসলে আমাদের করণীয় আমরা বুঝতে পারবো না, সেই জায়গা থেকেই। রাইট। আমার মানে একজন মিডিয়া কর্মী হিসেবে আমার একটু আপনার কাছে জানতে ইচ্ছা করে যে ব্যাপারটা কি, যে কয়টা আছে কয়টা নেই, নারীদের জন্য আছে কি নেই, সুবিধাবঞ্চিত মানুষ অথবা যে বিশেষভাবে চ্যালেঞ্জ মানুষ যারা, তাদের জন্য কি কি আছে, সেগুলো তো অনেকটাই কি বলবো যে এটা একটু থিওরি। কিন্তু আপনার কি কাজ করতে গিয়ে বা আপনার টিম যখন কাজ করেছে তখন আপনার কি মনে হয়েছে যে আমাদের বোধহয় মিডিয়ার কর্মীদেরকে এটাও শেখাতে হবে যে
টয়লেট ইউজ করার। আপনি নিশ্চয়ই বিমানে যখন ভ্রমণ করেন তখন বিব্রতকর অবস্থায় পড়তে হয় যে যদি বিদেশি এয়ারলাইন হয় তার স্টুয়ার্ডরা কি রকম আচরণ করেন আমাদের যারা যাত্রীরা আছে, কেউ হয়তো জানেন কেউ হয়তো জানেন না, এবং হরে ধরে সকলের সঙ্গেই খুবই বাজে বিহেভ করা হয় শুধুমাত্র টয়লেটটা ঠিকঠাক করে ইউজ করা জানি না বলে। আর এই ক্যাম্পেইনটাও কি মিডিয়ার করা দরকার? ভীষণভাবে জরুরি এবং সেটি নিয়ে আমরা অনুষ্ঠান শুরু হওয়ার আগে আলোচনাও করছিলাম যে দেখেন, যখন আমরা বিভিন্ন জায়গায় গেলাম, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, শপিং মল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কারা পড়তে আসে, তারা যে টয়লেট ব্যবহার করছেন সেই টয়লেট কেন অপরিচ্ছন্ন থাকবে, বা সেই টয়লেটের জন্য সারাক্ষণ একজনকে ইনভলভ থাকতে হবে কেন পরিচ্ছন্ন করার জন্য? তাদের তো সেই শিক্ষাটা থাকার কথা, তাহলে কেন নেই? উদিসা, থাকার কথা পর্যন্ত আমি কিন্তু একটু পজে রাখলাম, আজানের বিরতি। বাংলা ট্রিবিউন বৈঠকি অনুষ্ঠানে নাগরিক গণশৌচাগার চিত্র এই বিষয় নিয়ে কথা শুনছি আমরা আলোচকদের কাছ থেকে। বিরতিতে যাবার আগে উদিসাকে থামিয়ে দিয়ে গেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলো, যেখানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, সেখানে যে টয়লেটগুলো, সেখানকার টয়লেটগুলোর যেরকম থাকার কথা, মানে সর্বোচ্চ শিক্ষার জন্য আমাদের যে পীঠস্থান, সেখানকার অবস্থা কি থাকে। এই কথায় ফেরত দিচ্ছি, ছোট্ট দুটো শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। কোনো এক দেশে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কোন দেশে, একটা পাবলিক জায়গায় টয়লেট ব্যবহার করার সময় ইংরেজিতে খুব স্পষ্ট করে লেখা, সুন্দর করে লেখা, যে আপনি নেক্সট টাইম যেমন টয়লেটটা দেখতে চান, ব্যবহার করতে চান, দয়া করে ব্যবহারের পরে ওরকমই করে যাবেন। এটা একটা মানে জাস্ট টয়লেট ব্যবহার করতে বসলে নাকের ডগায় ওই লেখাটা খুব সুন্দর করে সহজ করে লেখা। আর আরেকটি অভিজ্ঞতা, যে আমরা পাবলিক টয়লেট একদম পার্মানেন্ট অনেক কিছুর কথা বলি, আমাদের তো অনেক পাবলিক গ্যাদারিং হয়, কখনো কি আমরা এই মানুষগুলোর, যে মানুষগুলো তো যাবে কোনো স্লোগান দিতে যাবে, নেতার কথা বলতে যাবে, শুনতে যাবে, তাদের এই সারাদিনে ৩-৪ ঘন্টার এই ব্যাপারটা আমরা চিন্তা করি কিনা। ভারতের ইলেকশন কভার করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, নরেন্দ্র মোদীর জনসভা যতগুলো আমি একেবারে প্রত্যন্ত এলাকায় আমি কভার করতে গেছি, অনেক বড় ক্রাউড, কিন্তু একটা নির্দিষ্ট সাইন আমি একেবারে চোখের যেই দিক দিয়েই ঢুকেছি চোখের দেখিয়ে দেওয়ার মতো, যে এই দিকে টয়লেট, এবং মেকশিফট কিছু টয়লেট তারা বিভিন্ন ক্যাম্পেইনে আমি দেখতে পেয়েছি, যথেষ্ট পরিষ্কার, টিস্যু, এবং ওখানে ভলান্টিয়াররা তারা দাঁড়িয়ে ওই কর্মীদেরকে ওই সুবিধাটা দিচ্ছে, 1 বোতল করে পানি সারাদিন যারা মাঠে বক্তৃতা শোনার জন্য গিয়েছেন, এবং টয়লেট যথেষ্ট পরিমাণ। তো এটাও মানে খালি অধিকার না, এটা তো একটা কেয়ারেরও ব্যাপার। নেতারাই তো কথা বলবেন, তারাই তো চেঞ্জ মেকার, তারা যদি এইটুকু কেয়ার না দেন, তাহলে আমরা যারা ভোটাররা তাদের কথা শুনতে যাই, সেটুকু না ভাবলে আমরা তাদেরকে আলাদা কেন ভাববো? উদিসা, আমি আপনার কথায় ফেরত যেতে চাই। আনমিউট করতে হবে উদিসা। এই যে 1 বোতল পানি এবং টয়লেটটা দেখিয়ে দেওয়া, এইটা না হলে যে কি কি হতে পারে সেটি ডক্টর লেনিন চৌধুরী বলতে পারবেন। প্রত্যেকজন নারী, আমাদের যে একটা লড়াই, মানে এক্সট্রা একটা যেটার জন্য আমি দায়ী না, সেইটা আমাকে বহন করতে হয়। এবং এইটি যেহেতু পুরুষদের ক্ষেত্রে একটু আমাদের ভিন্নতা আছে, যে কারণে আমি ওই রিপোর্টটা করেছিলাম যে এটা যেন একটা জরুরি কিছু না, খুব লুকিয়ে যেতে হবে, পুরুষদের সামনে দিয়ে টয়লেটে যাওয়া যাবে না। এই যে ট্যাবুগুলো, এগুলো মিডিয়া ভাঙতে পারে, মিডিয়া যত কথা বলবে এগুলো নিয়ে, হয়তো সামনের দিনগুলোতে আমরা আরেকটু দেখতে পাবো যে অনেক বেশি ওয়াটার এডের মতো সংগঠনগুলো যখন অনেক বেশি ওয়াশরুম হাজির করবে, তখন আমাদের যেতে অস্বস্তি হবে না। সেটিও পাশাপাশি ক্যাম্পেইনটা চলা দরকার, যে কারণে এই যে দৃশ্যমান হলো এবার
এরকম যদি চলতে থাকে তাহলে হয়তো ওই ভীতিটা আমাদের কেটে যাবে যে না, এটি জরুরি জিনিসও বটে। হ্যাঁ, আর জরুরিটা তার আরেকটু পাশাপাশি সেটি ব্যবহারের ব্যাপারটা তো মানে সেটার জন্য ক্যাম্পেইনের বড় ক্যাম্পেইন, অংশ হওয়া দরকার। অন্যরকম ক্যাম্পেইন দরকার। আর কতটা জরুরি সেটাকে আরো একটু ডাক্তারি ভাষায় বললে বোধহয় আমরা ভয় পাবো। যখন আমি আর উদিসা বলবো তখন মানুষ এটা পাত্তা দেবে না, কিন্তু একজন চিকিৎসক যখন নাকি বলবেন যে এটা এটা এক ধরনের হ্যাজার্ড, যে আপনি সারাদিন ধরে টয়লেট মানে আপনি আপনার স্টমাকটা আটকে রাখছেন, আপনার ব্লাডারটা আটকে রাখছেন, তাতে আপনার কতটা ফেটাল হতে পারে। আমি লেলিন চৌধুরীর কাছে একটু শুনে আবার আমি অল্প অল্প করে আক্তার মাহমুদ এবং হেফাজ শেখ নিশ্চয়ই বলবেন। আচ্ছা, প্রথম কথা যে আমাদের মলমূত্র ত্যাগ কিন্তু এটি সেবা এই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত না। এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার যে এমন একটা পরিবেশে সে মলমূত্র ত্যাগ করবে, এই মলমূত্রের কারণে যেন অন্য কোনো মানুষের ক্ষতি না হয় এবং এই ক্ষতির দ্বারা যেন জনস্বাস্থ্য বিঘ্নিত না হয়। আমাদের জন্য দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার সাংবিধানিকভাবে এই অধিকারটাকে অত্যন্ত লঘু করে দেখেছে বলেই কিন্তু যথার্থই মুন্নিশা আপনি বলেছেন যে যেখানে অনেক লোক জড়ো হয় সেখানে সেই জড়ো হওয়া মানুষদের শৌচের কোনো ভাবনা থাকে না। যেমন ধরুন গ্রামের এক একটি হাট, সাপ্তাহিক হাট, সেই হাটে 15 থেকে 50,000 মানুষ পর্যন্ত জড়ো হয়। সেই মানুষগুলোর টয়লেট কোথায় হয়? হাটের চারপাশের যে খোলা জায়গা সেখানে। ফলে ওই এলাকায় আমরা দেখতে পাই যে সংক্রামক ব্যাধির একটি প্রাবল্য লেগেই রয়েছে। এই কারণে প্রতি বছর আমাদের কি পরিমাণ টাকা খরচ হয়, কত কোটি শ্রমঘন্টা নষ্ট হয়, এটা কিন্তু আমরা দেখছি না। অন্যদিকে শুধু যদি বাংলাদেশের নারীদের শুধুমাত্র মূত্র আটকে রাখার জন্য কি পরিমাণ মানুষ মূত্র সংবহন তত্ত্বের প্রদাহে আক্রান্ত হয়, তার কারণে কি পরিমাণ কিডনি ফেইলিউর তৈরি হয়, তার চিকিৎসার জন্য কত কোটি টাকা জাতীয় অর্থনীতিকে বহন করতে হয়, কত লক্ষ কত কোটি শ্রমঘন্টা নষ্ট হয়, এবং একই সাথে এই মূত্র সংবহনতন্ত্রের ইনফেকশনের জন্য কত নারীর গর্ভপাত হয়ে যায়। আমি হয়তো ব্যাপারটাকে আরো বিস্তৃত করতে পারবো, কিন্তু মোট কথা স্বাস্থ্যহানি, জীবনহানির মতো যে বিষয়গুলো ঘটে সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা ন্যূনতম কোনো চিকিৎসা বিজ্ঞান থেকে বলুন বা জাতীয়ভাবে বলুন আমরা কোনো গবেষণার দিকে যাইনি, এবং যাইনি বলেও কিন্তু এখন একটি জনসভার আয়োজন করা হয়, একটি হাটের আয়োজন করা হয়, সেখানে জনসাধারণের জড়ো হওয়া মানুষের মলমূত্র ত্যাগের ন্যূনতম ব্যবস্থাটা রাখা হয় না। নিশ্চয়ই এখন আত্মঘাতী প্রবণতা। জি, মানে এখন থেকে চিকিৎসকরা যেমন করে প্রেসক্রিপশন লেখার পরে বলেন ওষুধগুলো ঠিক মতো খাবেন, পানি খাবেন প্রচুর, তার সঙ্গে বোধহয় একটা লাইন যুক্ত করা উচিত যে ঠিকঠাক মতো করে টয়লেট চেপে রাখবেন না, ঠিকঠাক করে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করবেন, এবং টয়লেট ব্যবহারেরও যেই একেবারে ডেলিকেট কিছু ব্যাপার থাকে, পারলে নিশ্চয়ই চিকিৎসকরা না বললে এটা খুব একটা কার্যকর হবে না। এক লাইন করে আমি একটু শুনতে পারবো অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, পলিসি লেভেলের জায়গায় কিছু করণীয় আছে কিনা, এবং শেষ মন্তব্য করবেন পার্থ হেফাজ শেখ। ধন্যবাদ আবার আপনাকে। ডেফিনেটলি আপনি বলছিলেন যে প্রেসক্রিপশনের নিচেও যেমন লেখা হয় যে নিয়মিতভাবে টয়লেটটা যেন করা হয়, কিন্তু আপনি বাইরে যে নগরে আপনি চলাফেরা করছেন সেখানে সেই সংখ্যার মানসম্পন্ন টয়লেট তো নাই। এখন পার্থদা যেটা বললেন যে তারা প্রায় 2011 সাল থেকে এই পর্যন্ত 30-35টি তারা পাবলিক টয়লেট করেছেন, যেগুলো খুবই ব্যবহার উপযোগী, প্রত্যেকে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করে, কিন্তু এটা তো চাহিদার তুলনায় খুবই কম। সেই ক্ষেত্রে আমাদের সেটা একটি মডেল হতে পারে, কিন্তু পাশাপাশি অন্যান্য মডেলগুলো আমাদের এখানে এক্সপ্লোর করা দরকার এবং খুবই দ্রুত এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার। এখন নগর পরিকল্পনা, উন্নয়ন এবং ব্যবস্থাপনা তিনটি জায়গায় নারীদের যে চাহিদা, সেই চাহিদাকে খুব বেশি বিবেচনা না করেও কিন্তু এই নগর উন্নয়ন হয়। আমি বলবো যে এই জায়গাটাতে
পরিষ্কার করে যেন আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, বাহ। আমরা যেন সেই জায়গাটা তৈরি করতে পারি। আর Right. পাশাপাশি শুধু নারী নয়, হাতে একটা খুব একটা সময় নেই, পার্থ শেখ শেষ করবেন। এখানে যেটা বলা হচ্ছে যে আমরা এত কিছুর কথা বলছি, পর্যাপ্ত পরিমাণ টয়লেটই তো নেই। আবার আপনারা যখন নাকি এটা ইমপ্লিমেন্ট করতে যাবেন, একটা প্রজেক্ট দিতে যাবেন, তখন বলবে মানুষের থাকারই জায়গা নেই, আপনারা টয়লেটের কথা বলতে আসছেন। এটার মাঝামাঝি তো একটা কিছু ভাবতে হবে, মেকশিফট টয়লেটের যেটা বিষয়, আপনারা এইটাতে একটু জোর দেবেন কিনা? এখানে আরো একটি জিনিস তো ইনকর্পোরেট করা যায় যে অনেক মানুষের কিন্তু এখানে কর্মসংস্থানও হয়, যে এটা লুক আফটার করার জন্য তো আমি 3 শিফটে 3 জনকে একটা চাকরি দিতে পারি। অ্যান্ড যেটা বলেন লিজ বা ইত্যাদি, এখন মানুষ একটা ভালো টয়লেট ব্যবহারের জন্য 10 টাকাও খরচ করতে রাজি আছে, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে। সেটা রাস্তার পাশে একটা মেকশিফট হলো বা যাই হলো, সেটা নিয়ে কিছুই মাথা ঘামাবে না। তো এইগুলো আপনারা আপনাদের পরবর্তী প্ল্যানিং এ আনছেন কিনা, খুব ছোট্ট করে? আমরা কিন্তু পরবর্তী প্ল্যানিং এর কথা না, এটা কিন্তু বর্তমানে মানে আছে আমাদের। আচ্ছা। যদি মোবাইল টয়লেটের কথা বলেন আপনি, ওই মানে মিরপুরে যেখানে সব ওই বাসগুলো থামে তার এদিকে আপনি যদি দেখেন যে বিভিন্ন বড় বড় যেই প্রোগ্রামগুলো হয় আমাদের পয়লা বৈশাখ থেকে শুরু করে সবকিছু, ওখানে কিন্তু আমাদের পাবলিক টয়লেট গুলো যায়। তো যে মোবাইল টয়লেট যেগুলো সেগুলো কিন্তু আছে। একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে মানে আমরা যে 44টা এবং 34টা আমরা নিজেরা আমাদের সহযোগী সংগঠন দিয়ে কাজ মানে অপারেট করছি, এটা কিন্তু অ্যাজ আক্তার ভাই ওয়াজ সেইং, দিস ইজ এ মডেল। তো আমরা আসলে মডেলটাকে উপস্থাপন করছি, সরকারের সাথে কাজ করছি, যাতে সরকার আসলে মূল কাজটা করে, যে তারা যাতে এই জিনিসগুলোকে নিয়ে যায় এবং নতুন নতুন এই ধরনের টয়লেট গুলো করে। একটা জিনিস যেটা হচ্ছে বারবার করে বলছি, এবং আমরা যা কথা বলছি সব কিন্তু আসলে একটা জায়গাতে গিয়ে থাকে, সেটা হচ্ছে অপারেশন এন্ড মেইনটেনেন্স। এই যে ব্যবস্থাপনার জায়গাটা, এইটা কিন্তু খুব শক্ত হাতে ধরতে হয়। এবং এই ব্যবস্থাপনা অপারেশন এন্ড মেইনটেনেন্সটা তো যদি ঠিক মতে না হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়, যেগুলো আমরা বলছি। অনেক ধন্যবাদ। অপারেশন এন্ড মেইনটেনেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা পাবলিক টয়লেটের বেলায় হোক আর প্রাইভেট যে কোনো প্রতিষ্ঠানেই হোক এবং ঘরেই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তার চেয়ে আমরা আরেকটা নতুন মোড় পেলাম এই আলোচনা থেকে, যে শুধুমাত্র টয়লেট কয়টা আছে, কয়টা নেই, কয়টা করতে হবে, তার বাইরে টয়লেটের যে ইউজ, মানে একেবারে স্বাস্থ্যসম্মত টয়লেট ইউজ করার ক্যাম্পেইনটাও মানুষকে একটু ভালো করে মাথায় ঢুকিয়ে দিতে হবে। সেই দায়িত্বটা বোধহয় একটা সমন্বিতভাবেই নিতে হবে। আমরা নিশ্চয়ই এই আজকের এই আলোচনার কোনো না কোনো একটা সুফল বা ফলো আপ পাবো, সেই প্রতীক্ষায় থাকলাম। শেষ করছি বৈঠকি।